রাখতে যাই তখন কিন্তু আবার হবে না, ঠিক আছে। আবার এটাই যখন ভাস্কর্যে নামবে তখন দেখবেন যে এই জায়গাটা, ধরুন এই জায়গাটা, এগুলো কিন্তু লো লাইন হবে, এটা ভেতরে, এটা এটা এগুলো মানে ডিপ আর স্কুপ করা, যেন খোদন করে বার করা হয়েছে, আর বাকি অংশটা উঠে থাকবে, ঠিক আছে। তো এগুলো একটু সামগ্রিক ইন্ট্রোডাকশন আমি দিয়ে দিচ্ছি, তার কারণ হচ্ছে একটা কথা যে প্রত্যেকটা শিল্প পরস্পরের সাথে জড়িত। পটচিত্র এবং ভারতের চিত্র কোনোটাই মিউচুয়ালি এক্সক্লুসিভ না, একটার সাথে একটা জড়িত, ফলে একটা সাম্যক জ্ঞান না থাকলে এর ভিতরে প্রবেশ করা একটু ডিফিকাল্ট। এরপরে আমরা আসছি অজন্তার শিল্পে বিখ্যাত অবলোকিতেশ্বর পদ্মপাণির ছবি। এটাকে একটা ইন্ডিয়ান আর্টের একটা মাস্টারপিস ধরা হয়, কেননা এই ছবিটার মধ্যে দিয়ে ভারতের একটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেখানো হয়েছে, সেটা হচ্ছে চোখ। যদি ভালো করে অবজার্ভ করেন, এটা হচ্ছে আমার ব্যক্তিগতভাবে মনে হয় ভারত শিল্পের যেগুলো হাই পয়েন্ট, মানে একটা পারফেকশন পয়েন্ট, তার মধ্যে এটা হচ্ছে এই চোখ, এই যেটাকে শিবনেত্র বা বুদ্ধের নেত্র বলা হচ্ছে। তো কেন এই চোখটার মধ্যে দিয়ে একাধারে একটা আত্মস্থ ভাব দেখাচ্ছে, যে সে নিজের মধ্যে সমাহিত, আবার করুণা দেখাচ্ছে, তারা নিচের দিকে দেখছে, ঠিক আছে, আবার একটা দেবত্ব দেখাচ্ছে, আর এনলাইটেনমেন্ট মানে বুদ্ধত্ব দেখাচ্ছে। তো এতগুলো ভাবের সমাহার, এটা কিন্তু একদিনে আসেনি। ওই যে প্রথম ছবিটা দেখালাম চোখটা গোল গোল, সেখান থেকে বিবর্তন হতে 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 কত বছর ধরে এই জায়গায় ভারতীয় শিল্পরা এসে পৌঁছেছে। এবং আপনারা যদি অজন্তার চিত্রশিল্প নিয়ে একটু চর্চা করেন, দেখবেন অজন্তার বিভিন্ন গুহায় বিভিন্ন সময়ের চিত্রশিল্পী রয়েছে, মানে প্রায় 600 বছর 700 বছর ধরে অজন্তা আঁকা হয়েছিল, বিভিন্ন গোষ্ঠী এঁকেছিল, একজন মানে এরকম নয় যে 20-30 বছরের মধ্যে পুরোটাই এঁকে চলে গেছে। নতুন নতুন গুহা খোদান করা হয়েছে, তৈরি করা হয়েছে, সেখানে নতুন আর্টিস্ট এসছে, এবং প্রথম দিকের শিল্পগুলো কিন্তু ওই শুঙ্গ যুগের শিল্পের মতো খুব সাধারণ। পরের দিকে শিল্পগুলো আমরা দেখছি যে একটা ঠিকঠাক জায়গায় চলে আসছে, এরকম স্টাইলটা তৈরি করে হয়ে গেছে। তো এই অবলোকিতেশ্বর পদ্মপাণি একটা খুব বিখ্যাত একটা পেন্টিং। আর এখানে একটা কথা বলি যে এটার কালারটা কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যে এটা কিন্তু ছবিটা পুরনো হয়ে গেছে, 2000 বছর পর, 1500 বছর পর আমরা 1000 বছর পর ছবিটা দেখছি। তো কালারটা এত মলিন ছিল না, অনেক উজ্জ্বল ছিল, তবে উজ্জ্বল থাকলেও আধুনিক কালারের মতো উজ্জ্বল ছিল না। ফলে আমরা যখন করবো আঁকবো, তখন আমি যেটা ব্যক্তিগতভাবে করি, কালারটাকে একটুখানি, যেটাকে বলবো টোন ডাউন করে দেওয়া, একটু মেরে দেওয়া, একটু বার্ট আম্বার বা কিছু খয়েরি বা একটু ইয়েলো আকার অ্যাড করে উজ্জ্বলতাটাকে একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করি। কেননা হয়তো কি হয় যে ধরুন লাল বা অরেঞ্জ, তার একটা প্রচন্ড স্পেশালি অরেঞ্জের একটা ফ্যাটফ্যাটে একটা অরেঞ্জ রয়েছে, যেটা ঠিক প্রাচীন শিল্পের সাথে হয়তো যায় না। তো সেই জন্য একটা একটুটাকে একটু যদি অল্প খয়েরি মেশাই বা ইয়েলো আকার মেশাই, তাহলে কালারটা একটুখানি সাবডিউড হয়ে যাবে, যেটা কিন্তু খুব দরকার। ওটা আমরা পরে আসবো। এগুলো অজন্তার চিত্রশৈলী টাচ। এটা অজন্তার বিখ্যাত ডার্ক প্রিন্সেস, এক নারী মূর্তি, এবং তিনি উচ্চপদস্থ রাজ পরিবারের গয়না গাড়ি এগুলো ডিনোট করে। আর ইন্টারেস্টিং ভাবে অজন্তার চিত্র মানে রাজ পরিবারের বধূ দেখানো হচ্ছে যাদেরকে, তারাই কৃষ্ণাঙ্গ দেখানো হচ্ছে না। তখনকার দিনে কৃষ্ণাঙ্গটা কিন্তু আমাদের ভারতীয় সভ্যতায় কাঙ্ক্ষিত ছিল, ব্ল্যাক ইজ বিউটিফুল ছিল। এটা পরবর্তীকালে আস্তে আস্তে ইসলামিক পিরিয়ডে এবং তারপরে ব্রিটিশ পিরিয়ডে প্রভাবে চেঞ্জ হয়ে যায়। কেননা দ্রৌপদীও কালো, অনেক মানে বিখ্যাত দেবীরও অনেক রূপ কালো, কৃষ্ণ কালো, তো কালোটাকে একটা হিসেবে দেখা হয়। তো এবং এই অজন্তার চিত্রকলা বৌদ্ধ ধর্মের হাত ধরে দূর দূর প্রভাব ফেলে, চায়না জাপান অব্দি ছড়িয়ে যায় বৌদ্ধ ধর্মের হাত ধরে। এবং এই যে ছবিটা দেখছেন, এটা হচ্ছে লাদাখ তিব্বত বর্ডারে আলচি মনাস্ট্রির পেন্টিং, ঠিক আছে, প্রায় 1000 বছর পুরনো পেন্টিং। এবং যদি দেখেন এইটার সাথে এই ছবিটার সাথে এই ছবিটার এক না হলেও একটা সাদৃশ্য রয়েছে, ভারতীয় শিল্পের একটা সাদৃশ্য রয়েছে, কারণ ভারতের প্রভাবেই এই শিল্পগুলো গ্রো করেছিল। আজকে যদি আমরা দার্জিলিং যান, দার্জিলিং কালিম্পং যে মনাস্ট্রি
দেখবেন যেগুলো সবই হচ্ছে বাংলা শিল্পের কন্টিনিউশন, বাংলা, এবং সেটা কিন্তু আমি বলছি না, সেটা তিব্বতের যারা ক্রনিকলার্স মানে যারা লিপিবদ্ধ করেছে তিব্বতী ইতিহাস, যেমন লামা তারনাথ আছেন, তিনি নিজেই লিখছেন যে আমাদের এই শিল্প রাঢ় বাংলা থেকে ডেভেলপ করেছিল, মানে এটাও রাঢ় বাংলা, মানে হুগলি জেলাও রাঢ়, ঠিক আছে, হুগলি বর্ধমান এই অঞ্চলে বিতপাল এবং ধীমান দুই পিতা পুত্র, দুই ডুও, তারা এই শিল্পটাকে তৈরি করেছিলেন আজ থেকে 1200-1300 বছর আগে। তারপর এটা পুরো বাংলায় প্রভাব ফেলে। বাংলা বলতে আজকের বাংলা, বাংলাদেশ, ত্রিপুরা, চট্টগ্রামের অঞ্চল, উড়িষ্যার অঞ্চল, বিহারটা পুরো, মানে এই পুরো এরিয়াটা বিশাল এরিয়া। এবং সেখানে যেহেতু এই বাংলা, তখন তো বাংলা বিহারের ভেদগুলো ছিল না, ত্রিপুরা বাংলাদেশ কোনো ভেদই ছিল না, এই জায়গাটা যেহেতু মেনলি বুদ্ধের লীলাভূমি, বোধগয়া, রাজগীর, লুম্বিনী, কপিলাবস্তু, নেপাল ইন্ডিয়া ভেদও কিন্তু ছিল না, এটা মাথায় রাখতে হবে। কারণ নেপাল ইন্ডিয়া এইটাও কিন্তু অনেক পরবর্তীকালের কনস্ট্রাক্ট, কারণ একই ভূখণ্ড ছিল। তো হয়তো রাজত্ব আলাদা আলাদা ছিল, কিন্তু কালচারালি ভূখণ্ডটা এক ছিল। তো বুদ্ধ ছিলেন এই অঞ্চলের বাসিন্দা, ফলে এবং এই অঞ্চলটাই পাল রাজাদের হাতে লাস্ট বৌদ্ধ সাম্রাজ্য হিসেবে টিকে ছিল। এবং যেহেতু ওনারা ডমিনেট করতেন এই জায়গাটায়, সাউথ ইস্ট এশিয়া থেকে, তিব্বত থেকে প্রচুর ইয়েরা আসতেন এই পাল শৈলী শিখতে, এবং বৌদ্ধ ধর্মের হাত ধরে সেই শৈলী পাহাড় অঞ্চলে ছড়িয়ে যায়, টিবেটকে প্রভাবিত করে। তারপরে যখন আমাদের এখানে আক্রমণ শুরু হয়, তুর্কি আক্রমণ, আফগান আক্রমণ, তখন আস্তে আস্তে এখান থেকে এটা পুরোপুরি বিলুপ্ত হয়। কিন্তু ওদের ওখানে ধারাটা চলছে। সুতরাং পরের বার যখন হিমালয়ের শৈলী দেখবেন, মনের কোণে কোথাও একটা আনন্দ অনুভব করবেন, যেটা বাংলার ধারার প্রবাহমানতা তারা চলছে, আমাদেরই পূর্বপুরুষের ধারা এখনো চলছে। হয়তো 20% ওদের অ্যাডিশন রয়েছে, কারণ যে কোনো নতুন ভূমিতে কোনো শিল্প গেলে তার নিজস্ব কিছু রিভলিউশন তো হয়, তো কিন্তু 80% হচ্ছে বাংলা জিনিস। তো এইরকম ভাবে আলচিপ কনস্ট্রাকশন বিভিন্ন ছবি। আরেকটা জিনিস দেখুন, এটা ছবি, এটা কিন্তু ভাস্কর্য। এটা দেখালাম এই কারণে যে ইতিহাসে আমরা দেখছি যে ভাস্কর্য, প্রতিমা শিল্প, পেইন্টিং, তিনটে এক ছন্দতে চলে, তিনটে না চারটে ধাতু শিল্প। যেমন ধরুন একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, আজকে ক্যালেন্ডারে যে ধরনের দেবদেবীর প্রতিমা দেখা যায়, প্রতিমার কালীঘাট গেলে বা কোটপুলি গেলেও সেই একই জিনিসটা দেখতে পাবেন, মানে সাজ করিয়ে দেওয়ার পরে মুখের স্টাইল, ধাতুর শিল্প একই জিনিসটা দেখতে পাবেন, ছন্দটা এক, কাঠখোদাইতেও একই দেখতে পাবেন। ঠিক সিমিলারলি পালসের যুগে যদি ফেরত যান, তখন দেখবেন এই সিস্টেমটা কিন্তু এক। তার প্রমাণ হচ্ছে এইটা, এগুলো সবই আলচি মনাস্ট্রির প্রাচীন মূর্তি, এগুলো কিন্তু মাটির মূর্তি, কিন্তু মাটির মূর্তিগুলো নির্মাণ হয়েছে ঠিক ওদের ছবির কপি করে, অনুকরণ করে। এগুলোর একটা কন্টিনিউশন চিরকালই চলে, কোনোদিন এটা আমার কথা হয় না। হ্যাঁ, আচ্ছা, তো এইটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস। ফলে আমাদের যদি অনেক সময় কি হয়, ধরুন পট যদি আমি দেখতে চাই যে বাংলার পট 500 বছর আগে কিরম ছিল, 400 বছর আগে কিরম ছিল, তখন এই ধাতু মূর্তিগুলো কিন্তু আমাদের খুব বড় রেফারেন্স হয়ে যায়, ঠিক আছে। তো ওই জন্য এটা দেখালাম, এটা এই পয়েন্টটাতে আবার পরে ফেরত আসবো। এটাও আলচি মনাস্ট্রি, এটাও আরেকটা মূর্তি, দেখা হচ্ছে, এটাও আরেকটা মূর্তি। এটাও দেখছেন কালার ব্যাকগ্রাউন্ড একদম হুবহু তিব্বতের ঠাঙ্গা বা ওইরকম, কিন্তু মাটির মূর্তি। এবং এটা যারা একটু বাংলার পাল যুগের মূর্তি চর্চা করেছেন, তারা বুঝতেও পারবেন যে পাল যুগের শিল্পের সাথে সাদৃশ্যটা চোখে ঠেকবে। এরপরে গুপ্ত যুগের কিছু শিল্প আসছে। গুপ্ত যুগে শিল্পের একটা জিনিস যেটা আসে, আমাদের এইটা দেখলে বুঝতে পারবেন, বুদ্ধদেবের যে বডি, এই বডির মধ্যে কিছু কিছু অ্যানাটমিক্যাল ভাঁজ রয়েছে, কিন্তু সেটা বাস্তবের মতো নয়। দেখুন কলার বোন দেখা যাচ্ছে না, ঠিক আছে, আমাদের অ্যাডাম চ্যাপেল ইয়ে দেখা যাচ্ছে না, পুরো জিনিসটা একটা মসৃণ, একটা প্লেন যেন ভাবে চলছে। এবার এটার হাতে কোনো মাসল কিছু দেখা যাচ্ছে না। এবার এটার কারণ হচ্ছে যে দেবতার যে শরীর,
সেটা চৈতন্যময় শরীর। সেই শরীরটার কিন্তু সেটা কিন্তু জড় শরীর নয়, মানে এরকম ব্যাপারটা নয় যে একটা মানুষেরই একটা সুপার মানুষ চলে এলো আপনার সামনে। এবং তার সব বড় একটা প্রমাণ হচ্ছে, একটু যদি আধ্যাত্মিক দিকে যাই, যে রামকৃষ্ণদেবের যখন ঠাকুরের দর্শন হচ্ছে মা কালী, তিনি বলছেন দেখলাম যে চৈতন্য সমুদ্র আমাদেরকে গর্জন গর্জন করে গ্রাস করতে এলো আমাকে, আলোর সমুদ্র। তো এখানে কিন্তু জিনিসটা ঠিক আমাদের যেরকম আমরা ভেবে থাকি যে একটা আমরা একটা স্মল হিউম্যান আর দেবতারা হয় একটা বিগ হিউম্যান, সুপারম্যান টাইপের, ঠিক আছে, ওইরকম নয়, বডিটা কিন্তু ওরকম নয়। এবং সেইটাকে বোঝানোর জন্যেই ভারতের শিল্পীরা ছিল, প্রাচীন ভারতীয় শিল্পীরা, তারা এই মাধ্যমটা নিলেন যে একটা অবয়ব, একটা যেন মনে হবে যেন একটা হাওয়ার উপরে যেন একটা স্কিনকে পরিয়ে দিয়েছে, কিন্তু স্কিনের ভিতরে কোনো অস্থি মজ্জা হাড় গোড় কিছুই যেন নেই, যেন পুরো গ্যাস ভরা বেলুনের মতো। কারণ এটা যে একটা চৈতন্য সত্তা, এটা যে জাগতিক দেহ নয়, এটা যে একটা মনের আভাস, একটা চৈতন্যের আভাস, সেইটা বোঝানোর জন্য। তো এইটা কিন্তু পরবর্তীকালেও আমাদের চলেছিল। এবং ওই বডিটাকে দেখানোর জন্য দেখুন যে কাপড়ের ভাঁজগুলো দেখাচ্ছে, সেটাও কিন্তু জ্যামিতিক ভাবে দেখাচ্ছে, একটা ভাঁজের দিক দিয়ে ঠিক 1 ইঞ্চি গ্যাপ রেখে আরেকটা ভাঁজ যাচ্ছে, আবার 1 ইঞ্চি গ্যাপ রেখে আরেকটা ভাঁজ যাচ্ছে, এটা জ্যামিতিক নকশা ভাবে ভাঁজতে যাচ্ছে। বাস্তবে তো ওরকম ভাবে ভাঁজ যায় না। এটা হচ্ছে ওই প্রথমে যেটা বললাম যে একটা ছন্দবদ্ধ করে নেওয়ার প্রয়াস, ঠিক আছে। তো এইভাবে আমাদের মূর্তি দেখানো হতো। পরবর্তীকালে যখন বাংলার পথ আসবে তখন এই স্টাইলটাও কিন্তু ভাবতে থাকবে, আস্তে আস্তে ভাবতে ভাবতে সেখানেও বাস্তবের মতো করে দেখানো হবে না, অন্য রকম একটা স্টাইল তৈরি হবে। এইবার এখানেও দেখতে পাচ্ছেন, যে সেই বিষ্ণুর স্টাইল, এটাও টেরাকোটার, এটা কিন্তু টেরাকোটার নারায়ণ মূর্তি, বাংলা থেকেই পাওয়া, গুপ্ত যুগে, মানে রাজা শশাঙ্ক হর্ষবর্ধন সেই সময়কার। এবং এই দেখলে কেউ চট করে বুঝতে পারবে না। এইখানে কিন্তু ইন্টারেস্টিংলি একটুখানি রিয়েলিজমের ছাপ আছে, ছাতি চেস্টের কাছে, হাতের কাছে আছে। এটা হচ্ছে আমাদের গ্রিক ইনফ্লুয়েন্সের একটুখানি কন্টিনিউয়েশন। মানে আলেকজান্ডারের ভারত আক্রমণের পরে ভারতের যে জায়গাগুলো উনি বিজয়প্রাপ্ত করেন, ওই জায়গাতে উনি বিভিন্ন এদেরকে মানে গ্রিক জেনারেলদেরকে বসিয়ে যান, তারা ওই জায়গাটাকে শাসন করে এবং ভারতীয়দের সাথে বিয়ে করে তারা প্রায় ভারতীয়করণই হয়ে যায় তাদের। এবং ওইখান থেকে একটা মিশ্র শিল্প তৈরি হয় গ্রিক ইন্ডিয়ান আর্টে, যেটাকে আমরা গান্ধার শিল্প বলে জানি। এটা ওই যে মিউজিয়ামে প্রচুর গান্ধার স্পেসিমেন আছে, এর নাকি আফগানিস্তান, পাকিস্তান, অল্প একটুখানি পাঞ্জাবের দিক থেকে পাওয়া গেছিল। তো সেই শিল্পেরই এটা স্টাইল। তো ওই গান্ধারের প্রভাব কিন্তু কাশ্মীরের শিল্প, মথুরা অব্দি চলেছিল, দীর্ঘকাল চলেছিল। এমনকি সমুদ্রগুপ্তর যে কয়েন পাওয়া যায় সেখানেও খুব প্রমিনেন্ট মাসল দেখা যায় তাতে, তো বিনা বাজাচ্ছি করছে। তো সেই গান্ধার শিল্পের খানিকটা ক্ষয়িষ্ণু প্রভাব এখানে তখনও চলছে বলে এই মাস্কুলেচারটা দেখা যাচ্ছে, যেটা পরে একেবারেই চলে যাবে। এরপরে বাংলার নিজস্ব পাল সেন যুগের শিল্পতে আমরা এলাম, গণেশ। বাংলার শিব নটেশ্বর বা নর্থেশ্বর, এটি একটি বড় মূর্তি, প্রায় 3-4 ফুট হবে। এটি যখন রাজা চোল তিনি যখন আক্রমণ করেন, বাংলা আক্রমণ করেন এবং বাংলাকে পাল রাজাকে হারিয়ে তিনি এই মূর্তিটি নিয়ে চলে যান এতে। ওটা মেলিকা পুকুর বলে একটা মন্দিরে রয়েছে, সন্ধ্যেবেলা প্রদর্শিত হয় মূর্তিটি। এবং এরকম দু একটা মূর্তি বাইরে রয়েছে বলে আমরা জানতে পারি যে বাংলাতে এত বড় বড় মেটাল কাস্টিং হতো। কেননা বাংলায় পাল সেন যুগের মূর্তি, ধাতু মূর্তি যা পাওয়া গেছে সেগুলো সবই ক্ষুদ্রকায়, বড় সাইজের পাওয়া যায়নি, কিন্তু বড় সাইজের যে হতো তার প্রমাণ হচ্ছে এই মূর্তি। তো বোঝাই যাচ্ছে যে কত নিখুঁত কাজের মূর্তি। এবং এখানেও ওইটা দেখা দর্শনীয় যে আমি যেটা বললাম, ছবি, দারু ভাস্কর্য, মাটির কাজ এবং মেটাল কাস্টিং সব একই ছন্দে চলতো, তার প্রমাণ সে একই ধরনের চলছে। এইখানে একটা ক্লোজ আপ
বিষ্ণুমূর্তি, পাল যুগের বিষ্ণুমূর্তি, পাল যুগের মহাকাল। কেউ কেউ বলে যে বাংলার শিব কেন তার ভুঁড়ি হলো, এটা বিশাল তত্ত্ব, কিন্তু বাংলার শিবের ভুঁড়িহীন শিবও ছিল, ভুঁড়িওয়ালা শিবও ছিল। তো অনেক ভৈরব মহাকাল মূর্তি এরা ভুঁড়ি থাকতো, আর এমনি সাধারণ শিব হলে ভুঁড়ি থাকতো না, কিন্তু রুদ্রমূর্তির ভুঁড়ি থাকতো। এবং বাংলার শিল্পের ভুঁড়ি থাকতো বলেই আজও দেখবেন যে নেপাল বাইতে কাল ভৈরব বা মহাকালে এখনো কিন্তু নেপাল তিব্বতে ওদের এখনো ভুঁড়ি থাকে, কারণ যেহেতু ওরা বাংলার শিল্প এখান থেকে গেছে। এরপরে আমরা মধ্যযুগে এলাম, তারপরে বাংলায় অস্থিরতা, রাজনৈতিক অস্থিরতা শুরু হলো, আক্রমণ নেমে আসলো, এবং সেই সময়কালে শিল্পের একটা বিশাল গ্যাপ পড়ে গেল। প্রায় 200 বছর আমরা দেখি বাংলায় কোনো উল্লেখযোগ্য শিল্প খুব একটা দেখা যায় না, স্থাপত্য, চিত্রকলা, ভাস্কর্য কিছুই দেখা যায় না। আবার চৈতন্য মহাপ্রভুর উত্থানের পর বাংলার শিল্পের একটা ভয়ঙ্কর বড় নবজাগরণ হলো, এবং দিকে দিকে মন্দির হতে লাগলো। এবার এখানে অনেকেই বলে যে এটা কেন হলো, তার প্রধান কারণ হচ্ছে পৃষ্ঠপোষকতার অভাব। পৃষ্ঠপোষক না থাকলে শিল্প চলে না। আমি এককভাবে অনেক কিছু চেষ্টা করতে পারি, এই করবো সেই করবো, কিন্তু যদি আমার ছবিগুলো বিক্রি না হয়, 3-4টে ছবি এঁকে আর আমি তেমন আঁকতে পারবো না। বা আমার যদি একটা বড় ছবির ইচ্ছেও থাকে যে আমি একটা বড় রামায়ণ আঁকবো 5 ফুটে, কিন্তু আমি 4 মাস কিছু না করে আঁকবো, যেমন চাকরিতে মুলতুবি দিয়ে, এবার যদি কেউ ওটা 50,000 টাকাও না দেয়, তাহলে 4 মাস 50,000 টাকা মানে মাসে 7,000 টাকা, তো 6-7,000 টাকা, তো সেটাও যদি না পাই তাহলে বাঁচবো কি করে? তো এই জন্য ডিমান্ড সাপ্লাই গ্রাফটা শিল্পের ক্ষেত্রে খুব ভয়ঙ্কর একটা জিনিস, খুব মর্মান্তিক জিনিস, কারণ বহু শিল্পী, বহু শিল্প বিনষ্ট হয়ে যায় শুধুমাত্র এই পেট্রোনাইজেশনের অভাবে। তো এই পেট্রোলের একটা অভাব হয়ে গেল আমাদের ওই আক্রমণের পরে। তো এক্ষেত্রে অনেকে আমাকে বলেছেন যে কেন কিছু সুলতানরাও তো দেখিয়েছে, সুলতানরাও কিছু পৃষ্ঠপোষক, মালাধর বসু এরকম কিছু কিছু কীর্তিবার সেটাকে পেট্রোনাইজ করেছেন, যে ট্রান্সলেট করেছেন, কিন্তু সেটা না কৌতুকের ট্রান্সলেশন, মানে তিনি রাজসভা থেকে বললেন যে একটু আমার করে দাও, তো আমি শুনে দেখি না ভাগবতে তোমাদের কি লেখা আছে, ওটা ওই এক পিসি ট্রান্সলেশন হলো। কিন্তু শিল্প টিকি রাখতে গেলে মাস ট্রান্সলেশন দরকার, যে মানে একসাথে 100টা মন্দির তৈরি হচ্ছে, তখন একটা ধারণা ডেভেলপ করবে। কারণ 100টা যে এক্সপেরিমেন্টেশন হবে, ওই এক্সপেরিমেন্টেশন করতে 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 একটা স্টাইলে পৌঁছবে, ট্রায়াল এন্ড এরর, মানে চেষ্টা, প্রচেষ্টা এবং ভুল ভ্রান্তি, তবে তো শিল্পের একটা সামঞ্জস্য, ইকুইলিব্রিয়াম রিচ হয়। তো এইটা কিন্তু আমরা যখন দেখি মহাপ্রভুর সময় এই স্টাইলটা যখন তৈরি হয়ে গেল, তখন কিন্তু ইন্টারেস্টিংলি বিষ্ণুপুরের মন্দিরে আমরা দেখি স্টাইলটা কিন্তু একটা তৈরি স্টাইল, ওটা কিন্তু এক্সপেরিমেন্টাল স্টাইল মনে হচ্ছে না। তো তাহলে আমাদের অনুমান করে নিতে হবে যে হয়তো মাটি বা কাঠে কিছু একটা ওই মিসিং 200 বছরে চলতো শিল্প, এটা আমার কোনো উদাহরণ নেই। নয়তো হঠাৎ করে 1600 থেকে মন্দিরগুলো তৈরি হচ্ছে সারা ভারতেই, এই সারা বাংলাতেই, কিন্তু তার ছাদটা কিন্তু এক ভাস্কর্যগুলো। তো এইখানে কয়েকটা জিনিস হলো, দেখো যদি এই ছবিটা দেখো, এটার থেকে আমাদের পটের ডাইরেক্ট কাছে আসবে। তো তাতে আমরা দেখছি যে খোঁচা খোঁচা মুখ, কৌণিক মুখ হচ্ছে। আচ্ছা, বডিটা দেখো, বডিটা এইরকম বডি, আর নিম্ন অঙ্গ বেশ ভারী, আর হাতও বেশ মোটা মোটা, এইরকম একটা স্টাইল তৈরি হলো। দেখো বডিটা যেন মনে হবে একটা বালিশকে মধ্যখানে যেন বেঁধে দিয়েছে, বেঁধে দিলে যেন ওপরটা এরকম ঢোলের মতো ফুলে গেল, আবার নিচটা ফুলে গেল। আরেকটা হচ্ছে এখান থেকে এই অংশটা যতখানি, তার থেকে নিচের পাটা অনেক বেশি। তুমি দেখো পায়ের প্রপোর্শনটা দেখো কতখানি পা, ঠিক আছে, এতখানি কিন্তু পা হওয়ার কথা না। ড্রামাটিক্যালি এইখানে যদি কোমর শেষ হয়ে গেছে, তাহলে কতখানি পা, আর কোমর মানে নাভি থেকে মুন্ডুটুকু এইটুকু, ঠিক আছে, এবং পা গুলো বলিষ্ঠ বলিষ্ঠ, হাতগুলো বলিষ্ঠ বলিষ্ঠ। তো এইরকম ভাবে একটা স্টাইল তৈরি হলো।
এই স্টাইলটা মূলত কিন্তু বিকৃতি, মানে প্রাচীন ভারতীয় শিল্পকলার অবক্ষয় এবং বিকৃতি। কিন্তু মাঝে মাঝে কি হয়, বিকৃতি নিজেই একটা স্টাইল হয়ে ওঠে, ঠিক আছে? কেননা আমরা শিল্পশাস্ত্রে পাচ্ছি যে ওখানে আজ থেকে প্রায় 1100 বছর আগে, মানে যখন আক্রমণ শুরু হয়নি, ভারতের শিল্প একদম ঠিকঠাক ভাবে চলছে, তখনই শাস্ত্রকাররা শিল্পশাস্ত্রে লিখছে যে কৌণিক মুখের ক্ষেত্রে কৌণিক ভাব বর্জন করবে। কৌণিক ভাব বর্জন মানে ওই খোঁচা খোঁচা ভাব, মানে ওই নাকটা এরকম টিয়া পাখির মতো হয়ে গেল, চোখটা এরকম খোঁচা হয়ে গেল, ঠিক আছে? এবং অনেক ম্যানুস্ক্রিপ্ট পেইন্টিং এ তখনই এই দিকের চোখটা খোঁচা করে দেখানোর একটা প্রবণতা চলে এসেছিল। মানে আমি হয়তো ছবিও আছে, আমি দেখাবো, মানে এরকম ভাবে এরকম গেল, এই চোখটা এরকম বেরিয়ে আছে, এরকম জেন ম্যানুস্ক্রিপ্টে আপনি দেখতে পাবেন, ঠিক আছে? তো তো এই এই যে চোখটা এখানে বেরিয়ে আছে, এই জিনিসগুলো তখন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছিল। এমনকি আমাদের পালসের যুগের শিল্পতেও কিন্তু এই জিনিসটা, পালসের যুগের পেইন্টিং এ এই জিনিসটা কিন্তু মাঝে মাঝে দেখা যায়। তো এইগুলোকে শিল্পশাস্ত্র কিন্তু তখন বর্জন করতে বলেছে, যেগুলো কিন্তু বলছে এগুলো নিন্দনীয়, এটা প্রশংসনীয় নয়। কিন্তু বললে কি হবে, হাওয়া যেদিকে বয় সেদিকেই শিল্পও যায়। এখন আমি বলতেই পারি যে অ্যাবস্ট্রাক্ট আর্ট আর কিছু হচ্ছে না, হাতের মাথা হচ্ছে, কিন্তু লোকে অ্যাবস্ট্রাক্ট আর্টই কিনবে, কিছু করার নেই, ওদিকেই যাবে। তো শিল্প এদিকেই এগোলো। সুতরাং টেকনিক্যালি যেটাকে আমরা দেখছি সেটা কিন্তু একটা অবক্ষয়, কিন্তু অবক্ষয়টাই স্ট্যান্ডার্ডাইজড হয়ে গেছে, ওটাই একটা ফর্ম হয়ে গেছে। আর ওইটাই আমরা আবার বাংলার যে বাংলা প্রতিমা যেটাকে বলে, ওই খোঁচা খোঁচা চোখ, খোঁচা খোঁচা নাক, ওটা কিন্তু একই, ওটাও কিন্তু অবক্ষয়িত রূপ, কিন্তু অবক্ষয়টাই আমাদের এখন স্ট্যান্ডার্ড হয়ে গেছে। সুতরাং আমরা যদি এখন বাংলার শিল্প বলে আমরা কোনো কাজ করতে চাই, চর্চা করতে চাই, সেটা মন্দির শিল্প হতে পারে, দারু ভাস্কর্য হতে পারে, প্রাচীন পটচিত্র হতে পারে, তাতে সব জায়গাতেই এই যা আমাদের নড়াচড়ার পরিধিটা হচ্ছে এই যুগ থেকে, মানে 1600 থেকে ওই ব্রিটিশ যুগের মধ্যে আমাদের নড়াচড়া। কারণ তার আগের যে বাংলার শিল্প ছিল সেটা মোটামুটি একপ্রকার লুপ্ত। এবার এখানে আবার প্রশ্ন উঠতে পারে যে একেবারে লুপ্ত, কোনো কন্ট্রিবিউশন নেই? না, কন্ট্রিবিউশন আছে, কিছু কিছু অবশ্যই আছে, কিন্তু সেটা খুব ক্ষীণ, মানে এবং সেটা এত স্বল্প পরিসরে বোঝানো সম্ভব নয়। একটা যেমন কন্ট্রিবিউশন আছে, যদি দেখেন পাল যুগের যে মুখগুলো ছিল, সেই মুখেতে দেখবেন পাল যুগের মুখের একটা এরকম এরকম একটা চওড়া কপাল দেখা যায়। কপালটা কিন্তু ইউজুয়ালি খুব চওড়া। এই চওড়া কপালের ভাবটা আমরা এখনো আমাদের প্রতিমায় রয়ে গেছে। যদি দেখেন প্রতিমা, যদি বাংলা প্রতিমায় দেখেন, সেখানে দেখবেন এই 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 টানা চোখের প্রতিমায় ওই চওড়া কপাল কিন্তু এখনো রয়ে গেছে, তাই না? বোঝা গেল ব্যাপারটা? ওটা কিন্তু একটা কনফিগারেশন চলছে। সুতরাং সবটাই যে বিলুপ্ত হয়ে গেছে তা কিন্তু নয়, কিন্তু সেটা কি রয়ে গেছে সেটা অনেক জটিল চর্চা, মানে ওটার উপরে ভিত্তি করেই চুপ হয়েছে, কিন্তু ওটার মধ্যে যাচ্ছি না, আমি জাস্ট একটা দেখালাম, একটা বোঝানোর জন্য, মজার জন্য। তো এই শিল্পটাকে আমরা আয়ত্ত করব। এখানে বাংলার সিংহ, সিংহর ট্র্যাডিশনাল যে রূপ, সেটা কোথায়? এখানেও দেখুন এই ফিগারটাকেও যদি অ্যানালাইসিস করেন, সেই একই জিনিস দেখতে পাবেন যে নাভি থেকে মাথাটা ছোট, কোমরটা চওড়া হয়ে যাচ্ছে, হাত আর পা গুলো বলিষ্ঠ হয়ে হয়ে নাচছে। তো এই প্যাটার্নটাকে একটু কপি করতে করতে মাথায় ঢোকাতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। আর রানী ভবানী ওই সাইডে বোঝা রয়েছে। তো এটাতেও দেখুন, এগুলো অবশ্য ছবিগুলো সব আমার নয়, এগুলো বিভিন্ন জায়গা থেকে কালেক্টেড ছবি, কিছু আমার অনেকটাই কালেক্টেড, এগুলো বোঝানোর সুবিধার জন্য। তো এখানেও দেখুন কালীর যে বডিটা করেছে,
সেই একই জিনিসটা কিন্তু দেখতে পাবেন। এইটুকু উপরের অংশটা এবং তারপরে পাটা বিশাল বড়। এটাও ওই একটা রামায়ণের প্যানেল, রাম আর তার 3 ভাই কৌশল্যা সুমিত্রাদের সাথে, মায়েদের সাথে, এবং এখানেও সেই হাতের যে বলিষ্ঠ ভাব এগুলো কিন্তু দেখা যাচ্ছে। এটাও বাংলার সিংহের প্যানেল। এই একই জিনিস এটা গাজীর পর এটা ভিক্টোরিয়া অ্যালবার্ট মিউজিয়ামে রয়েছে এবং একই স্টাইলটা কিন্তু আপনি এখানেও দেখতে পাবেন। যদি দেখেন এই ফিগারগুলো ঠিক একই স্টাইল, চওড়া চওড়া হাত, মোটা মোটা হাত। এই ছিল বাংলার পটের মোটামুটি পুরোনো রূপ। এই দু এক পিস টিকে গেছে বিদেশের কালেকশনে বলে আমরা জানতে পারছি যে বাংলার পট ব্রিটিশ যুগের আগে কিরকম ছিল, কিন্তু নয়তো আজকের দিনে এই কৌশল্যা মিউজিয়াম বা ভিক্টোরিয়া অ্যালবার্ট মিউজিয়ামের এই কয়েকটা স্পেসিমেন না থাকলে মুশকিল হয়ে যেত আমাদের বোঝা যে কিরকম রয়েছে বাংলার পটের কি পরিস্থিতি ছিল। তো এই পটটা অবক্ষয় হতে হতে আজকে যেটাকে পিগলার পট বলা হচ্ছে সেটা অবশ্যই পটের কন্টিনিউয়েশন, কিন্তু সেটা কিন্তু বহুলাংশে পরিবর্তিত এবং সেই বহুলাংশে পরিবর্তিত এবং পরিবর্তনটা হয়ে চলেছে। আমাদের জীবিতকালেই আর ভয়ঙ্কর পরিবর্তন দেখছি, কারণ এখন তো আর পট গ্রামের লোক দেখে না, এখন পট শুধুমাত্র শহরের লোকেরা কেনে গৃহসজ্জা হিসেবে। তো ওইখানে ট্রাইবাল আর্ট মিশে যাচ্ছে, গন্ধ আর্ট, ওয়ার্ল্ডলি পেন্টিং মিশে গিয়ে একটা ভয়ানক জিনিস সৃষ্টি হচ্ছে এবং বাঙালিরা জানেও না যে কোনটা পট আর কোনটা ডিস্টিংগুইশ করতে পারছে না। আচ্ছা, কালীঘাটকে অনুকরণ করতে গিয়ে আরেকটা ভয়ানক জিনিস সৃষ্টি হচ্ছে, মানে পিগলার আর্টিস্ট আবার কালীঘাটের অনুকরণ করছে, তো সেখানে আবার গোল গোল গোলাকৃতি হতে থাকছে মুখগুলো ক্রমশ। তো এটাও কতদিন থাকবে এখন বলা মুশকিল। এটাও বাংলার একটা পুরনো পট, রামায়ণ পট। এই রামায়ণ পটে রামায়ণ যদি ছবিটা দেখেন, ওইদিকে রাম, এখানেও রামায়ণ দেখুন যে কথাগুলো বললাম যে মোটা মোটা পা, ধাইটা বলিষ্ঠ মোটা মোটা পা, বুকের জায়গাটা কিন্তু ছোট, ঠিক আছে। এই স্টাইলগুলো, পায়ের পাতাটা প্রায় মাথার সাইজের, পায়ের পাতাটা, হাত পায়ের পাতা এরকম, এইগুলোকে একটুখানি আমাদেরকে আয়ত্ত করতে হবে চর্চার মাধ্যমে। এইবার এই ছবিটা খুব ইন্টারেস্টিং। তো পট কি শুধুই আমাদের বাংলার পরম্পরা ছিল নাকি এর একটা প্যান ইন্ডিয়ান প্রেজেন্স ছিল? তো আমি বলবো যে পটের একটা খুব প্রমিনেন্ট প্যান ইন্ডিয়া প্রেজেন্স ছিল। ভারতবর্ষের সব কালচারই না অন্য কালচারের সাথে সম্পৃক্ত, কোনোটাকেই বিচ্ছিন্নভাবে তুলে নেওয়া যায় না। এই ছবিটি দেখুন, এটাকে দেখে মনে হবে এই পার্টটুকু বাদ দিলে, দক্ষিণ অংশটা বাদ দিলে আপনার ফট করে ভাববেন বাংলার পট, এটা কিন্তু অন্ধ্রপ্রদেশে। এবং বিষয়বস্তুটাও খুব ইন্টারেস্টিং। খেজুর গাছ থেকে খেজুর রস দিয়ে তাড়ি তৈরি হবে, ঠিক আছে, সেই এবং তাদেরকে বলা হচ্ছে গৌরী, ঠিক আছে, যারা ওই কাজটা করে। সেই ছবিটা এবং কয়েকজন ফরেনার সাহেব ও ইউরোপিয়ান সাহেব এসছে এখানে, এবং এই দুজন ইউরোপিয়ান সাহেব দেখছে, আবার সাহেবরাও বসে এখানে মদ খাচ্ছে, ঠিক আছে। তো এবং এর যে ব্যাকগ্রাউন্ডের যে বিন্যাস, ব্যাকগ্রাউন্ডের যে লাল কালার, হুবহু আমাদের বাংলার পটের মতো। তো পটের একটা যে কোনো প্রদেশের অন্য স্টেটে গেলেও একটা প্যান ইন্ডিয়ান কন্টিনিউটি দেখতে পাবে, কেননা কনসেপ্টটা হচ্ছে এটা ইন্ডিয়ান আর্ট, বিভিন্ন ইন্ডিয়ার বিভিন্ন অঞ্চলের আর্ট। এখানে আমাদের পটচিত্র বলছি, ওখানে পট্টচিত্র বলছে, ওখানে চিত্রকথি বলছে মহারাষ্ট্রে, কিন্তু একটা সিমিলার টোন কিন্তু পুরো অল থ্রু আউট ছিল। এটা একেবারে কোনোটাই মিউচুয়ালি এক্সক্লুসিভ না। এটাও দেখুন দক্ষিণ ভারতের, এখানেও আপনি কিন্তু ওই জিনিসটা বুঝতে পারবেন। দেখুন বডি স্টাইলটা দেখুন, সাইডের ফিগার দুটো বড় বড় পা, পায়ের পাতাগুলো বড় বড়, ব্যাকগ্রাউন্ডটা লাল পেইন্টিং করা। আর এই ব্যাকগ্রাউন্ড লালের ক্ষেত্রে বলি যে মধ্যযুগের যে পটগুলো আমরা পাচ্ছি, যে এখানে একটা প্রশ্ন উঠতে পারে যে আমি যে স্টাইলটা দেখাচ্ছি এটাকে বাংলার পট কেন বলছি, কেন এটা এই প্রশ্নটা উঠে হচ্ছে। ইনফ্যাক্ট যে এবার এটার উত্তর অনেক বৃহৎ, আমি ছোট করে বলছি। সেটা হচ্ছে যে এটাকে আমরা এইভাবে বলবো যে বাংলার পটের যে স্টাইলগুলো বিলুপ্ত হয়ে গেছে, এটা বিলুপ্ত বাংলার পট। যারা বর্তমানে বাংলার পট বললে পিগলার পট বোঝায়, কিন্তু পিগলার পটটাকে নিয়ে আমি ইন্টারেস্টেড খুব একটা নই, যদিও ওনারা পরম্পরার বাহক, সুতরাং সেদিক থেকে ওনারা প্রণম্য এবং ওনারা
সম্মান ওনাদেরকে দিতেই হবে, কেন ওনারা ধরে রেখেছেন। কিন্তু ওনাদের স্টাইলটা আমি যদি পুরোনো পটগুলোর সাথে মেলাই, দেখবো যে অনেকটা সরে গেছে। আর একটা কথা হচ্ছে, যদি আমি উড়িষ্যার পটকে দেখিয়ে বলি যে এটা ফাইন আর্ট, সারা বিশ্ব কিন্তু মেনে নেবে যে এটা ফাইন আর্ট। বাংলার পটকে যদি আমি দেখিয়ে বলি যে এটা ফাইন আর্ট, কেউ কিন্তু মানবে না, সেটাকে ফোক বলে প্রেজেন্ট করা হবে। এটা আমাদের দুর্ভাগ্য যে পটটা এতটাই বিকৃত হয়েছে যেটা ফোক তকমা লেগে গেছে। তো আমার অ্যাজ অ্যান আর্টিস্ট আমার প্রয়াসটা হচ্ছে যে বাংলার পটকে সেই ফাইন আর্টের জায়গায় নিয়ে যাওয়া। যদিও সেটা একক প্রচেষ্টায় হয়তো সম্ভব কোনোদিনই নয়, সেটা অন্য কথা, কিন্তু চেষ্টাটা থাকবে সেইটা, যাতে আমি পেশ করব সেটা হবে এমন ভাবে সেটা যাতে উড়িষ্যা পট কি তাঞ্জোর পেন্টিং এর সাথে কম্পিট করতে পারে। যে বাংলা লোক, কেননা কোথাও কোথাও না যে কোনো লোক সংস্কৃতির একটা রিভাইভাল লাগে। আপনারা জানেন কিনা, ওড়িশি যে নাচগুলো আমরা দেখছি, ওড়িশি, ভরতনাট্যম, প্রত্যেকটা রিভাইভ নাচ, একটা নাচও এই ফরম্যাটে ছিল না। ওড়িশি 100 বছর আগে ওখানে উড়িষ্যাতে ছেলেরা মেয়েদের বেশ ধারণ করে নাচে, মহারি, গটিপুয়া, এবং ওই কেলুচরণ মহাপাত্র তিনি ওই নাচটাকে স্টাডি করেন। স্টাডি করে উনি ওটাকে সম্ভব, এবং দেবদাসীরা যেগুলো নাচতো, দেবদাসীরা কিন্তু ওরকম কস্টিউম পরে নাচতো না, প্লেন শাড়ি পরে নাচতো, সম্বলপুরী শাড়ি পরে, উড়িষ্যা শাড়ি পরে। ওই শাড়িগুলো, ওই কস্টিউমগুলোকে ওরা নেয়, কস্টিউম বলছি মুদ্রাগুলোকে নিয়ে একসাথে করে, যেটাকে ওনার মনে হয় যে এটা ফোক, সেটাকে উনি বাদ দেন, যেটাকে ওনার মনে হয় যে এটা ক্লাসিক্যাল, সেটাকে উনি নাকেন। এইরকম ভাবে উনি সেটাকে সংস্কার করেন, সংস্কার করে মডার্ন বর্তমান ওড়িশি তৈরি হয়। এবং ওড়িশির এই যে গয়নাগাটি সব এই লাস্ট 1920 পরে তৈরি হয়েছে। ইনফ্যাক্ট সংস্কৃত শব্দটা মানে কি, যে ভাষাটাকে সংস্কার করা হয়েছে, তো তারপরে ওটা সংস্কৃত, তার আগে সংস্কৃত নাম ছিল না। তো সেই জন্য সংস্কৃতির সংস্কারটা করা প্রয়োজন। আমাদের দুর্ভাগ্য যে এটা কাজটা সহজ নয়, এবং বিশেষত এখানে একক প্রচেষ্টায় কিছুই হওয়ার নয়, মার্কেট ডিমান্ড না থাকলেও কিছু হওয়ার নয়। আর দ্বিতীয় কথা হচ্ছে, এখানে অনেক রকম ফোর্স কাজ করে, ঠিক আছে, এখানে যে ধরুন মানে যে এটার বিরুদ্ধে, সে তখন আপনার প্রয়াসকে তখন খুব সাধুবাদ স্বাভাবিকভাবেই দেবে না। তো কিন্তু আমাদের যদি সেটা আমরা করতে পারতাম, যদি সরকারিভাবে ইয়েভাবে নানা রকম ভাবে প্রয়াস থাকতো, তাহলে পটকেও কিন্তু মোটামুটি 200-250-300 বছর আগে যে গাজীর পট দেখালাম, ওই জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়াটা কিন্তু খুব ডিফিকাল্ট ছিল না, কিন্তু এখন হয়তো সত্যি ডিফিকাল্ট। তো এই জন্য এই প্যান ইন্ডিয়ান জিনিসটা একটু দেখা প্রয়োজন। এটা দেখুন বাংলার পট, এটা বিষ্ণুপুরের, এটা পুঁথি চিত্র, অ্যাকচুয়ালি পাতা চিত্র এটা। কিন্তু এবার এখানেও প্রশ্ন উঠতে পারে, তাহলে এটাকে কেন পট বলছি? কেননা পুঁথি চিত্র, পাতা চিত্র আর পট চিত্রের মধ্যে স্টাইলিস্টিক্যালি ভেদটা কিন্তু ছিল না, স্টাইলগত ভেদ। কারণ আপনি যদি দেখেন যে অজন্তার মিউরাল আর একটা ছোট ছবি মিনিয়েচার তো বড় ছবিকেই কপি করে করা হচ্ছে, দুটো তো একই ধারণায় চলছে, তো ওই স্টাইলিস্টিক্যাল ভেদটা কিন্তু ছিল না। তো এইটা হচ্ছে পুঁথিচিত্র, ওই পটের মতন করেই আঁকা হচ্ছে, পাটার পুঁথির কভারের উপরে, কাঠের যে কভারটা থাকতো পুঁথির তার উপরে। আর এইটা দেখুন, সিমিলারিটিটা বুঝতে পারবে, এটা বাংলা, এটা উড়িষ্যা, কত কাছাকাছি বুঝতে পারছেন ব্যাপারটা, কিন্তু ঝাপসা আছে ওইটা যদিও, কিন্তু কত কাছাকাছি। সেই লালের ব্যবহার, সেই বডির এরকম বিন্যাস। আর এই হচ্ছে, এটা আবার জৈন ম্যানুস্ক্রিপ্ট 500 বছর আগে গুজরাট থেকে। এইখানে দেখুন যে চোখটা আমি দেখাচ্ছিলাম, সেই চোখটা কৌণিক চোখ, যেটা শাস্ত্রে, শিল্পশাস্ত্রে নিন্দনীয়, যেটাকে বলা হচ্ছে যেটা উচিত নয়। হ্যাঁ, কিন্তু এটাই আস্তে আস্তে পপুলার হয়ে গেছে। আবার এটাও দেখুন, এই ছবিটার সাথেও কিন্তু আপনি পটের সাদৃশ্য পাবেন, এটার সাথেও কিন্তু পটের সাদৃশ্য পাবেন। এরপরে ব্রিটিশ যুগে যখন এলো, তখন কি বলে ওয়েস্টার্ন রিয়েলিজম আবার পটের সাথে মিশতে আরম্ভ করলো, নিয়ে ডাচ বেঙ্গল বা আর্লি বেঙ্গল স্টাইল তৈরি হলো। এবং সেখানে কি হচ্ছে, পটের জিনিসটা রয়েছে, কিন্তু অয়েল অন ক্যানভাসে ইউরোপিয়ানদের মতন করে আঁকা হচ্ছে ছবিটা।
এগুলো সবই দার্শনিক বলে গিয়ে। এবং আবার যেটা আমি তখন বলেছিলাম যে ভাস্কর্য আর ছবি একই ধারায় যায়, এটা তার প্রমাণ। এটা পোর্সিলিনের গণেশ, দেখুন একটু আগে যে দেখলেন রিয়েলিজমের প্রভাবটা ওখানে গেছে, ঠিক একই ধারাটা ভাস্কর্য এসে গেছে। আর এইরকমই একটা অনুরূপ সিনথেসিস হয়েছিল গান্ধার শিল্পে, যেটাকে একটু আগে বললাম, গ্রিক আর রোমান শিল্প মিশিয়ে যেটা হয়েছিল, সেই শিল্পে কিছু উদাহরণ দেখতে পাচ্ছেন। এর মধ্যে ভারতের চোখ রয়েছে আর গ্রিসের চুল রয়েছে, ঠিক আছে? তো এরা একটা খুব সুন্দর শিল্প সেই যুগে ডেভেলপ করেছিল। আচ্ছা, এরপরে আমরা দু একটা জিনিস দেখবো। ধাপটা কিন্তু পরে খুব একটা চর্চা হয় না, ধাপটা চর্চা হয় না, কিন্তু যেটা চর্চা করতে লাগবে এই কারণে যে পশ্চাৎটা যদি আমরা বুঝতে না পারি, পশ্চাৎ দিয়ে অনেক কিছু দেখানো যায়। আজকে যদি বীরত্ব দেখাতে চাই, আমি তো বীরত্ব মুখের অভিব্যক্তি দেখাতে পারবো না, তাহলে বীর ভাবটা আমি কিভাবে দেখাবো? সেখানে হয়তো নাট্যশাস্ত্র খুব বড় জায়গা নেয়, সেখানে হয়তো দাঁড়ানোর পশ্চাৎটাতে বীরত্ব হবে, মানে এই দাঁড়ানো, এই মাথাটা, এই পশ্চাৎ, এইটা বীরত্ব, ঠিক আছে? তো ওইটা বডিতে দিয়ে আমাকে ফোড়াতে হবে। এবার ওইটার জন্য ঠাম জিনিসটা বোঝাটা খুব দরকার। বেসিক কয়েকটা ঠাম, এটা হচ্ছে সমভঙ্গ ঠাম, যেখানে দেবতা বাইল্যাটারাল সিমেট্রির মধ্যে রয়েছে, মানে যদি আমি সোজা কাটি দুদিকটা ইকুয়াল হবে, ঠিক আছে? মধ্যিখান থেকে কাটলে দুদিকে ইকুয়াল হচ্ছে, এটা সমভঙ্গ। বিষ্ণু মূর্তি, মূর্তি এইরকম স্টাইলে হয়। আচ্ছা, এরপরে যে ঠাম সেটা হচ্ছে আভঙ্গ। আভঙ্গ মানে একটা পায়ের ওয়েটটা দিয়ে আর একটা পায়ে এরকম রইল, ঠিক আছে? আর একটা এই পায়ে ওয়েট নেই, বডির ওয়েটটা আমার এই পায়ে আসছে, ঠিক আছে? এই স্টাইলটা আভঙ্গ। আভঙ্গের একটা খুব পপুলার উদাহরণ হচ্ছে যে আমাদের দুর্গা ঠাকুরের প্রতিমা কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, চারটে মনে করে দেখুন, চারটেই কিন্তু ওরকম ভাবে থাকে আভঙ্গ ঠাকুর। তো আচ্ছা, এরপরে ত্রিভঙ্গ। এবার ত্রিভঙ্গ মানেই যে এই পা ভেঙবে তা নয়, ভঙ্গিমাটা ম্যাটার করছে, পা না ভেঙলেও হবে। প্রাঞ্জল বুঝতে পারছো? অসুবিধা হচ্ছে না তো? কোনো অসুবিধা হলে হাত থেকে বলবে, ঠিক আছে? তো ত্রিভঙ্গ মানে বডিটা কিরকম ভাবে হেলছে। এইখানে দেখুন বডিটা হেলছে তিনবার, এই যে মাথার থেকে এই গলা অবধি একটা, আমার এই গলা থেকে কোমর অবধি একটা, তারপরে একটা, এই তিনবার ভাঙলো, এটাতেই ত্রিভঙ্গ সূচিত হচ্ছে। তাতে পাটা কোনো ম্যাটার করছে না, ঠিক আছে? পায়ে পা এরকমও থাকতে পারে, সামনেও থাকতে পারে, বা পা এরকমও থাকতে পারে, কিন্তু হেলছে কিনা ম্যাটার করছে। ওই জন্য দুর্গারও ধাম কিন্তু ত্রিভঙ্গ। দুর্গার শাস্ত্র অনুসারে দুর্গা ত্রিভঙ্গে দাঁড়িয়ে, কিন্তু দুর্গার পাতে রাখো, কিন্তু মাথা হেল, তিনটে ভাঁজ সূচিত হচ্ছে, এইটা ত্রিভঙ্গ। এরপরে হচ্ছে অতিভঙ্গ। অতিভঙ্গ মানে একেবারে টেরা বেঁকা হয়ে সেই যখন এরকম তাণ্ডব মূর্তি বা ভয়ঙ্কর মূর্তিগুলো প্রচন্ডভাবে ডিস্টর্টেড, সেইটা হচ্ছে অতিভঙ্গ ধাম। তো অতিভঙ্গ এরকম ভয়ঙ্কর রুদ্ররূপ, বড় চামুন্ডা, এইগুলো দেখানোর জন্য সচরাচর ব্যবহার হয়ে থাকে। এছাড়াও আরো অনেক রকম ধাপ রয়েছে, তার মধ্যে আমি যাচ্ছি না, জাস্ট কয়েকটা দেখিয়ে দিলাম। এবার এখানেও দেখুন, এটাও কিন্তু দুটোই কিন্তু আভঙ্গ ধাপ। পরবর্তী দুজনই না, লক্ষ্মী, এই বিষ্ণু লক্ষ্মী দুজনেই কিন্তু আভঙ্গ ধামেই দাঁড়িয়ে। না, এর মাথাটা একটু হেলেছে বলে মনে হচ্ছে ত্রিভঙ্গ, এটাকে ত্রিভঙ্গ বলা যেতে পারে, কিন্তু যেহেতু বডিটা এরকম স্ট্রেট নামছে, মানে এইটা যদি এরকম এইরকম স্ট্রেট নামছে, পাটা এরকম হয়ে গেল, ওই জন্য এটাকে আভঙ্গের মধ্যেই রাখা হচ্ছে। কিন্তু মাথাটা আরো যদি হেলিয়ে আরো যদি এরকম করে করা হতো, তাহলে ত্রিভঙ্গ ধরা হতো। এটাকে ত্রিভঙ্গ ধরবো না, কারণ এটা পার্শ্ব দেবতা, আর পার্শ্ব দেবতা মেন, মানে যদি সামনে ফেসিং হতো তাহলে ত্রিভঙ্গ। তো এরকম এদিকে দাঁড়িয়ে আছে, মানে এই ফিগারকে ও মানে ভূষিত করছে, মানে সাপোর্ট দিচ্ছে বেসিক্যালি। এটাও একটা ত্রিভঙ্গ নেপালে। আচ্ছা, এরপরে কিছু বাংলার আবার পটে এতে চলে এলাম। এখানে এগুলো জাস্ট, এটা আমি বারবার আনলাম একই জিনিস দেখানোর জন্য, যে বডির ওই স্ট্রাকচারটা, ওইটা দেখানোর জন্য আনলাম যে কিরকম ভাবে বডি স্ট্রাকচারটা হচ্ছে। যদিও এটা একটু বেশি ডিস্টর্টেড, কিন্তু আমি তাও এটা বলতে সুবিধা বলে আমি এটা দেখাবো। এইটাও দেখতে পারেন,
এই বডিটা ফলো করার জন্য খুব ভালো। এই ফিগারটা মানে রামের ফিগারটা যে কিরকম ভাবে বডিটা যাচ্ছে। তো আমরা প্রাথমিকভাবে একটা বোঝার জন্য এই ছবিটার একটা অনুকৃতি করব, ঠিক আছে, লাইন ড্রয়িং, এটাকে আমরা রং নাও করতে পারি। ঠিক আছে, তাতে আমাদের প্রথম একটা ইন্ট্রোডাকশন হয় যে দেখে দেখে যে কিরকম বডিটা হচ্ছে। এটা করার পরে তারপরে নেক্সট স্টেপে আমরা যাব, ঠিক আছে। আরো কিছু কয়েকটা স্লাইড আছে, ওটা পরে দেখাচ্ছি। তো এই ছবিটা দেখে দেখে তোমরা একটা জাস্ট এদিকে তো দরকার নেই, এই ফিগারগুলো দরকার নেই, শুধুমাত্র এই ফিগারটা এটাকে কপি করার একটু চেষ্টা করো। আর যদি কেউ বুঝতে না পারে, কারণ যেহেতু হয়ে যাওয়ার ব্যাপার আছে, তাহলে সেটা আমাকে বলো, আমি দেখিয়ে দেবো। এই অনুকৃতিটা দরকার, কেননা ওইটা বোঝার জন্য যে ফর্মটা কি। আর একটা জিনিস হচ্ছে আমাদের, আমরা সেলফ টট হই বা আগে আঁকা শিখে থাকি, যাই করি না কেন, আমাদের ওয়েস্টার্ন রিয়েলিজম আমাদের মনে এতটা ঢুকে গেছে, ঠিক আছে, যে ওটাকে ফ্ল্যাশ আউট করতে একটু টাইম লাগবে। ওই জন্য একটু এই ফর্মগুলোকে ফলো করা দরকার। যে কারণে আর্ট কলেজে রিসেন্টলি আবার স্টার্ট হয়েছে, এই বছর আগের বছর, আর তার আগে 90s-এ আর্লি 2000-এর ফার্স্ট হাফে অবধি ওই আর্ট কলেজ স্টুডেন্টরা গিয়ে মিউজিয়াম কপি করতে বসে বসে। মিউজিয়ামে গেলেই দেখা যেত যে ওই ভাস্কর্যের সামনে আর্টিস্টরা বসে মূর্তিটা কপি করছে স্টাইলটা বোঝার জন্য।